হ্যালো এবং ওয়েলকাম বন্ধুরা। থিংক ইকো চিন্তার প্রতিধ্বনি পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলব বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল উম অ্যা বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ আমাদের মাঝে উপস্থিত আছেন। জাহিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। প্রসঙ্গক্রমে আমাদের থিংক ইকো চিন্তার প্রতিধ্বনি পেজের যারা শ্রোতা, দর্শক তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি যে এই পেজটি মূলত বাংলাদেশের রাজনীতি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, দর্শন, অর্থনীতি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে, বিশ্লেষণ করতে আগ্রহী। তারই ধারাবাহিকতায় আপনারা ইতিপূর্বে হয়তো দেখেছেন আমরা বিভিন্ন সময় অ্যা বিভিন্ন অতিথিদের নিয়ে আলোচনার আয়োজন করি। তারই অংশ হিসাবে আজকে আমাদের মাঝে যুক্ত হয়েছেন জাহিদ ভাই, কমরেড ইকবাল কবির জাহিদ। জাহিদ ভাই, আপনি কেমন আছেন? কেমন চলছে আপনার দিন? এটা দিয়ে শুরু করতে চাই। আপনার উদ্যোগে আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি জানেন যে এখন আমরা একটা টানটান সময় পার করছি। সামনে নির্বাচন আর অল্প কিছুদিনের মধ্যেই। উম শুরুটা যদি এভাবে বলি যে আপনি দীর্ঘদিন ধরে শ্রমজীবী অ্যা প্রগতিশীল রাজনীতির সঙ্গে রয়েছেন, দায়িত্ব পালন করছেন। অ্যা বাংলাদেশ সৃষ্টির সেই শুরু থেকে আমরা যদি ধরি ১৯৭১ থেকে আমরা যদি ধরি, তারপরে আমরা বিভিন্ন সময় রাজনৈতিক পট পরিবর্তন দেখলাম। মোটা দাগে আমি যদি কয়েকটা উল্লেখ করতে চাই, ধরুন ৭৫ এর যে পরিবর্তন, তারপরে আমরা দেখলাম আবার ৯০ এর একটা পট পরিবর্তন। তারপরে আমরা 111 সরকার দেখলাম এবং খুব রিসেন্ট পাস্ট যেটা আমরা দেখলাম যে ২৪ এর যে অভ্যুত্থান আমরা যেটা দেখলাম। এই পরিবর্তনের মধ্য দিয়েও আমরা স্বাধীনতার এত বছর পরেও কি আমরা একটা গণতান্ত্রিক, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ একটা আধুনিক রাষ্ট্রের দিকে কি আমরা যাত্রা শুরু করতে পেরেছি? আপনি কি মনে করেন? প্রথমত আমাদের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ সংক্রান্ত যে দৃষ্টিভঙ্গি এবং আমাদের দেশে এই ৫৪ বছরে যারা শাসন ক্ষমতায় ছিলেন তারা মুক্তিযুদ্ধের জনগণের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির বাইরে অবস্থান করেছেন, বিরুদ্ধে অবস্থান করেছেন। মুক্তিযুদ্ধকে খণ্ডিতভাবে দেখা হয়। মুক্তিযুদ্ধ শুধু ৭১ না, ব্রিটিশ বিরোধী আন্দোলন, তেভাগা আন্দোলন, এক জাতি তত্ত্ব, হিন্দুত্ববাদ, অর্থাৎ ভারতের যারা জন্মগ্রহণ করেছে এবং ভারতের যাদের তীর্থস্থান তারাই হলো ভারতীয়। আরএসএস এর এই তত্ত্ব কারণেই আবার দ্বিজাতি তত্ত্বের উদ্ভব হলো, সেটা হলো হিন্দু মুসলিম। ফলে এই এই যে ঘটনাটা ঘটলো, জাতি গঠিত হয় ভাষা অঞ্চলকে কেন্দ্র করে, অর্থনীতিকে কেন্দ্র করে, কিন্তু এখানে ধর্মের ভিত্তিতে জাতির ব্যাখ্যা দেওয়া হলো। সেটি ছিল ভারতবর্ষের পিছিয়ে যাওয়ার একটা বড় ধরনের ঘটনা এবং সেটা আমরা টেনে চলছে এখনো। মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে সেই দৃষ্টিভঙ্গির বাইরে একটা দাঁড়ানোর চেষ্টা হয়েছিল। সেই চেষ্টাটা ছিল একটা জনযুদ্ধ, অর্থাৎ কোনো বিশেষ রাজনৈতিক দল শুধু না, দেশের আপামর জনগণ, বিশেষ করে কৃষক, শ্রমিক, নানান শ্রম পেশার মানুষ সবাই মিলেই দলমত নির্বিশেষে স্বাধীনতার বিরোধী যারা তারা বাইরে যারা ছিলেন, আওয়ামী লীগ ছিল, বামপন্থীরা ছিল, কমিউনিস্ট পার্টি ছিল, পেকিংপন্থী ছিল, মস্কোপন্থী ছিল, সবাই মিলে এই লড়াইয়ে অংশগ্রহণ করেছে। সেটাকে অস্বীকার করার একটা চেষ্টা আমাদের এখানে আছে শাসক গোষ্ঠীর পক্ষ থেকে। তারা সবসময় এটাকে দলীয়করণ করার যে প্রবণতা, একটা প্রবণতা হলো ৭১-এর অতীত, ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯ পর্যন্ত, ৭০-এর নির্বাচন পর্যন্ত এই যে অতীত, সেই অতীতকে অস্বীকার করে একটা রাজনৈতিক দলের নিজস্ব ইতিহাস হিসেবে চিত্রিত করার চেষ্টা করা। আবার যখন ক্ষমতার পরিবর্তন হয়েছে, পালাবদল হয়েছে, তখন সেখানেও চেষ্টা হয়েছে
কেউ মুজিবীকরণ করতে চাইছে, কেউ আপনার জিয়ারকরণ করতে চেয়েছে। এবং আমাদের এখানে একাত্তর পরবর্তীকালে যে সংবিধান রচিত রচিত হয়েছে। সেই সংবিধান রচনা এবং গ্রহণ করার ক্ষেত্রে যে সংবিধান সবার কথা আমরা বলি, জানি যে একটা প্রসেস, সেটাকে অস্বীকার করার কারণে এবং মৌলানা ভাসানী, কমরেড মুজাফফর আহমেদ, এরকম সব ব্যক্তিত্ব, জাতীয় ব্যক্তিত্ব, তারা এটাকে ভুল পদ্ধতি হিসাবে তারা তখন এটাকে বলেছেন, কিন্তু সেটাকে স্বীকার করা হয়নি। ফলে সংবিধান বৈধ কি বৈধ না, এই যে কোশ্চেনটা বাজারে আছে, যা আওয়ামী লীগই যেটা জন্ম দিয়েছে এবং এই বিতর্কটা মাঠে থেকে গেল। আপনার মুক্তিযুদ্ধের পরবর্তীকালে 54 বছরে যে রাজনৈতিক দলগুলো এসছে ক্ষমতায়, তারা আপনার একটা অর্থনীতির অনুসারী, একই অর্থনীতির অনুসারী। সেই অর্থনীতি হলো পুঁজিবাদী, মুক্তবাজার, এখন নয়া উদারীকরণের অর্থনীতি। এই অর্থনীতি হলো সাম্রাজ্যবাদের দ্বারা নিয়ন্ত্রিত এবং শোষণ লুণ্ঠনমূলক একটা অর্থনীতি। যে অর্থনীতি চর্চার কারণে যখন যারা ক্ষমতায় গিয়েছে তারা সবাই ফ্যাসিস্ট বা স্বৈরাচারী হয়েছে। ফলে অর্থনীতির কারণেই রাষ্ট্র এবং সরকার যারা থেকেছে তারা স্বৈরতান্ত্রিক হয়েছে, এবং ক্ষমতার বাইরে যখন তারা গিয়েছে তখন গণতন্ত্রের কথা বলেছে, এবং ক্ষমতায় যখন থেকেছে তারা স্বৈরাচারী হয়েছে। এটাই হলো এই 54 বছরের ধারাবাহিক ইতিহাস। কিন্তু এই অর্থনীতির আরেকটা বোধহয় যুক্ত করে, আপনি জানেন যে বাংলাদেশের রাজনৈতিক ফেনোমেনার মানে এই রাজনৈতিক যে এখন পরিমণ্ডল, তার ভিতরে এক তো আছে যে ক্ষমতাসীন অর্থ কাঠামো পুঁজিবাদী শ্রেণীর প্রতিনিধিত্ব যারা করে, আপনি যেটা বলছেন যে যারা ক্ষমতায় ছিল, এর বাইরে আরেকটা গ্রুপ আছে যারা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করে। আমি দক্ষিণপন্থী যারা এক্সট্রিমিস্ট আছে তাদের কথা বলছি। অ্যা এখন অনেকেই বলছেন যে আগামী দশক মানে আগামী সামনের ১০ বছর যদি আমাদের বাংলাদেশের অ্যা গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক দলগুলো ঘুরে দাঁড়াতে না পারে, লড়াই সংগ্রাম করতে না পারে, তাহলে আগামী ১ দশক হয়তো একটা দক্ষিণপন্থী শক্তির উত্থান এবং বাংলাদেশে তারাই শাসন করবে, এরকম অনেকে মতামত দিচ্ছে। এক্ষেত্রে আপনার মূল্যায়নটা কি? এক্ষেত্রে যে কথাটা উল্লেখ করা দরকার, যে যারা ক্ষমতায় থেকেছেন, শাসক গোষ্ঠী যারাই ক্ষমতায় থেকেছেন, তারা সবাই ধর্মীয় যে কি বলে এটাকে, যে ধর্মীয় যে চেতনা মানুষের, সেটা রাজনীতিতে ব্যবহার করার চেষ্টা করেছে, এবং শেখ মুজিবের হাত দিয়ে সেটা শুরু। যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্ন, সাধারণ ক্ষমা করার যে ঘটনা, সেই ঘটনা থেকেই শুরু। ৭৫-এ পট পরিবর্তনে তখন তারা তাদেরকে পৃষ্ঠপোষকতায় দিয়ে হয়েছে, ক্ষমতায় আনা হয়েছে। ফলে ধারাবাহিকভাবে শাসক গোষ্ঠী যখন যারাই ক্ষমতায় থেকেছে, তারা এই ধর্মীয় যে কার্ড, এই কার্ডটা খেলেছেন, এবং ধর্মীয় ওই রাজনৈতিক শক্তিসমূহকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন প্রকাশ্যে অপ্রকাশ্যে। শেষে আমরা এসে দেখলাম যে বিগত সরকারের আমলে তো শেখ হাসিনা তো নিজে কওমি জননী হয়ে গেলেন, এবং কওমি মাদ্রাসা আর সুবিধে দেওয়া শুধু না, তাদের ভার্সিটিতে ভর্তি হওয়ার যে সুযোগ করে দিলেন, সেই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত ফলাফল আজকে আমরা আরো অনেক ভালোভাবে ইউনিভার্সিটির নির্বাচনে আমরা দেখছি। ফলে আপনার এখানে এখানে ধর্মীয় রাজনীতি, ধর্মকে পৃষ্ঠপোষকতা প্রদানের সাথে সাম্রাজ্যবাদ এবং পুঁজিবাদী অর্থনীতি, শাসক গোষ্ঠী তার ক্ষমতায় থাকার প্রশ্নে আমাদের অন্ধকারে নিয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে বামপন্থীরা কি করেছে। বামপন্থীদের রাজনীতির
ক্ষেত্রে যে দুর্বলতা, সেই দুর্বলতা হলো দুটো প্রবণতা তাদের ভিতরে প্রবল। একটা হলো দক্ষিণপন্থী সুবিধাবাদী প্রবণতা, আর একটা হলো বাম সংকীর্ণ প্রবণতা। দক্ষিণপন্থী সুবিধাবাদী প্রবণতার ফলাফল কি? সিপিবি আওয়ামী লীগের সাথে একাকার হয়ে যাওয়া, বাকশাল গঠন করা। সিপিবি ধারা সুবিধাবাদী রাজনীতি করেছে। পিকিংপন্থী যারা ছিলেন তারা পিপলসের উপর, শ্রেণীর উপরে না দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে সস্তা রাজনীতির চেষ্টা করেছেন। তাদের এক অংশ বিএনপির সাথে যুক্ত হয়েছেন এবং এখানে যে অর্থনীতির বিপরীত যে শ্রেণী শক্তি ভিত দাঁড়ানোর যে প্রশ্ন, সেই প্রশ্নের সংগ্রাম না করে পার্টিগুলো বহুদা বিভক্ত হয়েছে। ফলে 69-এর যে এই আন্দোলন, বিভক্তি কি এখনো চলমান নয়? মানে আমরা যেটা দেখছি, কিছুদিন আগে আমি দেখলাম যে এই যে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করলো যে ছাত্ররা, তাদের মধ্যে থেকে আবার একটি নতুন রাজনৈতিক দলের উত্থান। আহ, মেঘমল্লার বসু, বাকি বিল্লাহ সহ দেখলাম, যারা একসময় ছাত্র ইউনিয়নের কর্মী ছিল, নেতা ছিল, তারাও বামপন্থী একটা দল হিসেবে বলছে। তা আমার কাছে যেটা মনে হচ্ছে যে চলমান সময়গুলোতে আমরা যদি দেখি, সেই 60-এর দশক থেকে শুরু করে বামপন্থী দলগুলো তাদের শক্তি আহ, যেটা ছিল, সেখান থেকে তারা বিভিন্ন দলে বিভক্ত হতে হতে এর কিছু অংশ তো একেবারেই যারা আহ, মানে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে বিলীন হয়ে গেছে। বাদবাকি যে ধারাটা ছিল, তারাও নানা সময়ে নিজেদের তাত্ত্বিক দ্বন্দ্ব, যেটা তারা প্রকাশ্যে বলেন, আসলে কি দ্বন্দ্ব সেটা আমরা সাধারণ মানুষ জানি না, ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়েছে। আপনি কি মনে করেন না এই লড়াই সংগ্রামে আসলে বামপন্থী দলের এখন বর্তমান অবস্থা খুবই ক্ষীণ? আর একটু এই পিছনে একটু কথা বলা দরকার। সেটা হলো যে বামপন্থীরা 69-এর অভ্যুত্থানের কথা যদি চিন্তা করেন, সেখানে বামপন্থীরা কিন্তু প্রবল শক্তি হিসাবে নেতৃত্বকারী অবস্থানেই ছিল, কিন্তু রাষ্ট্রের কোশ্চেন, পাওয়ার কোশ্চেন তারা সলভ করতে পারে নাই। অর্থাৎ এই মুভমেন্ট, এটা সশস্ত্র যে অভ্যুত্থানের দিকে যাচ্ছে, মুক্তিযুদ্ধের দিকে যাচ্ছে, আমরা কোন ধরনের রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠিত করতে চাই, এবং বাংলাদেশের অভ্যন্তরে যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা তাদেরকে ঐক্যবদ্ধ করে কিভাবে পাল্টা একটা রাষ্ট্র গড়ে তোলা হবে, সেই কোশ্চেন মীমাংসা হয়নি। 69-এ এই আপনার 90-এর যে গণ অভ্যুত্থান, সেখানেও দেখবেন 3 জোট হয়েছে, বামপন্থীরা সেখানে নেতৃত্বকারী ভূমিকায় ছিল, 5 দল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু ওই বুর্জোয়া যে আবর্ত, সেই আবর্ত তার ভেতরে আটকে গেছে 3 জোটের রূপরেখা। সেখানে কমিউনিস্টরা, বামপন্থীরা কিরকম একটা সরকার চায়, তার জন্য লড়াই করবে, সেটা হয়নি। এবারের অভ্যুত্থানে যদি আপনি আসেন, তাহলে দেখবেন বামপন্থীদের ভেতরে একটা অংশের একটা প্রবণতা ছিল যে এই সরকার চলে গেলে কে হবে। ফলে বাম গণতান্ত্রিক জোট যে আন্দোলনটা করলো, সরকারের বিরুদ্ধে আন্দোলন করলো, কিন্তু কখনো তারা আরেকটা সরকার, কেমন সরকার চাই এ কথা বললো না। বললো না মানে দাঁড়ালো এই যে ওই সরকারের পাল্টা যদি সরকারের স্লোগান দিই, তাহলে এই ফাঁকে আবার কে আসে? এই সরকার যদি চলে যায়, তাহলে যদি বিএনপি জামাত আসে, এই জাতীয় যে ভ্রান্ত চিন্তা, সেই চিন্তার কারণে বামপন্থীরা এবারের আন্দোলনে তারা মুখ্য ভূমিকায় নেতৃত্বকারী জায়গায় আসতে পারল না। ফলে এটাই হলো সুবিধাবাদ এবং কি ধরনের ক্ষমতা আমরা চাই, বামপন্থীরা সেইটা অ্যাড্রেস করতে পারছে না। এবং আমরা বামপন্থীদের সবার কাছে শুনবেন যে তারা বলবে যে বিকল্প শক্তি চাই। কি সে বিকল্প শক্তি, কি তার রূপ, সেই কোশ্চেন বামপন্থীদেরকে সমাধান করতে হবে। এবং এখন দেখবেন যে নির্বাচন এসছে, বামপন্থীরা এক জায়গায় হয়েছে, একটা যুক্ত ফ্রন্ট হয়েছে। সেই যুক্ত ফ্রন্টটাও এক ধরনের স্বতঃস্ফূর্ত যে একটা পাল্টা একটা রাষ্ট্র সমাজ পরিবর্তনের একটা কর্মসূচির ভিত্তিতে লাগাতার একটা সংগ্রাম, সেই সংগ্রামের অনুপস্থিত। ফলে এই যে অভ্যুত্থানটা হলো, এই অভ্যুত্থানে বামপন্থীরা একটা স্রোতধারা,
সেটা কিন্তু সামনে আসে নাই, ফলে প্রতিক্রিয়াশীল এই অভ্যুত্থানের ভিতরে সুবিধে করে নিতে পেরেছে। ফলে বামপন্থীদের ঐক্যের যে প্রশ্ন, সেই প্রশ্নটা জনগণ বামপন্থীদের ঐক্য চান ঠিকই, আমরাও মুখে সবাই ঐক্য বলি, কিন্তু বাস্তবতা হলো যে ঐক্য তখনই সম্ভব যদি তারা ক্লাসের প্রশ্নে, অর্থাৎ শ্রমিক কৃষক তার যে ক্লাসের ইন্টারেস্টের প্রশ্নে যদি তারা শক্তি গড়ে তুলতে পারেন, তাহলেই তারা, আর রাষ্ট্র কি হবে সেটা যদি তারা ঠিক করতে পারেন, তাহলেই একটা শক্তি হবে। সাম্প্রদায়িকতার যে প্রশ্ন, বামপন্থীরা মৌলবাদ সাম্প্রদায়িকতা হটানোর নামে বুর্জোয়াদের সাথে অ্যালি করেছে, অ্যালি করতে যে তার ভিতরে হারিয়ে গেছে। গত আন্দোলনের সময়ও দেখবেন যে ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানের নামে সাকি এবং সাইফুল হক সাহেব, তিনিরা বিএনপির দিকে টো করেছেন, এখন তাদের সাথে নির্বাচন করছেন। ফলে যে আপনার শ্রেণী শক্তি গড়ে তোলার সাথে সাম্প্রদায়িকতা মোকাবেলা করার প্রশ্নটা যুক্ত। এই অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তনের সাথে সাম্প্রদায়িকতা মোকাবেলা করার প্রশ্ন যুক্ত। আমাদের এখনকার যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট আমেরিকা আদিষ্ট বা আমেরিকার তলবিবাহক। তারা এনসিপি এবং জামাত, এটা হলো তাদের জোট। তাহলে সাম্রাজ্যবাদীরা এই সাম্প্রদায়িক শক্তির যে উত্থান, সেই উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তা আমরা স্লোগানে যতই সাম্রাজ্যবাদ বিরোধী কথা বলি না কেন, যদি জনগণের ওই শক্তিটা, যদি শ্রেণী শক্তিটা যদি গড়ে ওঠে, তাহলেই এই লুটেরা যে অর্থনীতি, এই রাষ্ট্র, এই সমাজ এবং সাম্প্রদায়িক যে উত্থান, সেই উত্থান মোকাবেলা করা যাবে। আপনি বলছেন যে এখন তো এটা একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। সাম্প্রদায়িক উগ্র মৌলবাদী শক্তি যে কোশ্চেনটা হ্যান্ডেল করতে চাচ্ছে, সেটা হলো পাকিস্তান 47 মুক্তিযুদ্ধকে নানাভাবে অস্বীকার করা। এই কোশ্চেনটাই তাদেরকে আবার ব্যাকফুটে নিয়ে যাবে, কারণ বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের কোশ্চেনে আর 71-এ যে মানুষকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, সেই সব কোশ্চেন মানুষের মনে এখনো বিদ্যমান। এবং আমরা দেখেছি যে যেদিন জাতীয় সঙ্গীতকে অস্বীকার করার চেষ্টা করা হলো, কিভাবে মানুষ সব ঘুরে দাঁড়ালো। এবং জামাত এখন যেভাবে ধর্মকে হ্যান্ডেল করছে, সেখানেও কিন্তু মানুষ প্রতিদিন প্রতিবাদী হচ্ছে। এখন জামাতের নারী কোশ্চেনের বক্তব্য, জামাতের জান্নাতে নিয়ে যাওয়ার বক্তব্য, জামাতের শ্রমজীবী নারীদের সম্পর্কে বক্তব্য, তাদেরকে পতিতা হিসেবে চিহ্নিত করা। ফলে ধর্মের এই যে অপব্যবহার, এটা মানুষকে দ্রুতই আবার ফিরে আসার যে চিন্তা, সেই চিন্তার জায়গায় আসছে। সংকটটা কি? সংকটটা হলো যে এখানে প্রধান প্রতিপক্ষ শক্তি তো বুর্জোয়ারাই, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইত্যাদি বুর্জোয়ারাই প্রতিপক্ষ। ফলে বাম মানুষের যে রাজনীতির প্রতি যে অনাস্থা, এই রাজনৈতিক দলগুলোর প্রতি যে অনাস্থা, সেই জায়গা থেকে সে তো পাল্টা একটা শক্তি দেখছে না। বাম দেখছে না, একেবারেই দেখছে না, ফেস করতে পারছে না, বা সেই ফেস করার শক্তি তারা প্রদর্শন করছে না। এটা থিওরিটিক্যালি এখানে প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো তাদেরকে সলভ করতে হবে। এবং এই প্রবলেমটা সলভ হতে পারে একটা পথে, সেই পথটা হলো শ্রেণী আন্দোলন, গণ আন্দোলন, গণসংগ্রাম, দৈনন্দিন জীবনের সংকট এবং শোষণ লুণ্ঠনের যে প্রক্রিয়া, তার বিরুদ্ধে যদি মানুষকে নিয়ে এক কাট্টা হয়ে দাঁড়ানো যায়। এক্ষেত্রে সংকীর্ণতাটা হলো এই যে পার্টিগুলোর ভিতরে একটা দলীয় সোভিনিজম কাজ করে। এটা তো প্রমাণিত যে আমরা কোনো পার্টি বিপ্লব করতে পারি নাই, কোনো পার্টি পাল্টা শক্তি হিসাবে আবির্ভূত হতে পারি নাই। এই সত্য যতক্ষণ আমরা না মানতে পারছি, তখন আমি ঠিক, সে ঠিক, অমুক ঠিক, এই যে একটা বাগড়ম্বরতা, এই বাগড়ম্বরতায় আমাদেরকে আরো বিভক্ত করে ফেলবে। ফলে আজকের সময় চাচ্ছে, পুঁজিবাদী শোষণ, লুণ্ঠন এবং সাম্রাজ্যবাদ আজকে যে সংকটে পড়েছে, আমাদের দেশকে নিয়ে সাম্রাজ্যবাদের যে পরিকল্পনা, যে এজেন্ডা ইউনুসের মাধ্যমে কার্যকারী হচ্ছে, আগামী ভোটের ভবিষ্যৎ কি হবে কি হবে না,
সেটাও ওই পরিকল্পনার অধীনস্থ হয়ে গেছে। ফলে সেরকম একটা মৌলবাদকে তারাই প্যাট্রোনাইজ করছে। আমার তো মনে হয় যে ইসলামী রাষ্ট্র যদি জামাত অভিলাষ দেখায়, তাতেও আমেরিকার আপত্তি থাকবে না, কারণ এই জায়গাটা একটা ভূ রাজনৈতিক কারণেই অস্থিতিশীল একটা পরিবেশ তার তৈরি করে রাখা দরকার। ফলে আমেরিকার আজকে আপনার ইউনূসের গভর্নমেন্ট, এনসিপি তার কাছে অত শক্তিশালী না, সাংগঠনিকভাবে জামাত হলো তার নির্ভরযোগ্য জায়গা। ফলে এরকম একটা জটিল কঠিন পরিস্থিতিতে বামপন্থীদেরকে নিজেদেরকে আরো বেশি আত্ম অনুসন্ধান করে পথ চলা দরকার। দেশের যে অর্থনৈতিক পরিস্থিতি এবং নতুন যে ফ্যাসিবাদী ব্যবস্থা গড়ে উঠেছে, এই 18 মাসে সে মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে, কোনো সমাধান দিতে পারে নাই, না গণতন্ত্র, না দ্রব্যমূল্য, না জানমালের নিরাপত্তা, বরং মব সন্ত্রাসের মাধ্যমে প্যাট্রোনাইজ করে তারা আরো বিশৃঙ্খলা তৈরি করেছে। ফলে মানুষ এই জায়গা থেকে দ্রুত পরিবর্তন চাইবে। যারাই সামনে ক্ষমতায় আসুক না কেন, তারা জনগণের এই সংকট মোকাবেলা করতে পারবে না। তারা যে সংস্কারের চেষ্টা করেছে, সেই সংস্কার তারা করতে পারেনি। তার ভবিষ্যৎ কি সেই সংস্কার দিয়েও মানুষের অর্থনৈতিক সমস্যা এবং তার যে রুটি রুজির সমস্যা, কর্মসংস্থানের সমস্যা, গণতন্ত্রের সমস্যা, ভোটাধিকারের সমস্যা, কোনোটাই সলভ হবে না। দুর্নীতির সমস্যা কোনোটাই সলভ হবে না। ফলে বামপন্থীদের জন্য এখনো সংগঠিত হওয়ার, শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সুযোগ রয়েছে, সামনেও সেই সুযোগ আসছে। সেটা আমাদের পার্টি মনে করে যে বুর্জোয়াদের প্রতি কোনো ধরনের মোহ না পোষণ করে নিজেরাই নিজেদের শক্তির উপরও দাঁড়ানো, তার ভিত্তিতে বুর্জোয়াদের যে সংকট আছে সেই সংকট কিভাবে পার্টি হ্যান্ডেল করবে, জনগণ হ্যান্ডেল করবে, সেটা দেখার প্রশ্ন। আমরা মূল্যায়ন করছি যে বাংলাদেশের বুর্জোয়া যে রাজনৈতিক দলগুলো, তারা তো প্রমাণিত যে তারা ব্যর্থ। ইউনূস নতুন একটা, সেও ব্যর্থ। এই ব্যর্থতার কারণে আপনার সামনে যে সফলতা তারা এই অর্থনীতিতে দেখাতে পারবে, সেটা পারার কোনো সুযোগ নাই। ফলে তারা নিজেরাও আভ্যন্তরীণ যে দ্বন্দ্বকলহ, সেই দ্বন্দ্বকলহে মারাত্মকভাবে লিপ্ত থাকবে। এখন আমরা দেখছি না যে আওয়ামী লীগ নেই, কিন্তু তার একটা রোল আছে। আপনার জামাত, বিএনপি পরস্পর বিরোধী। অন্যান্য বুর্জোয়া রাজনৈতিক দলগুলো বা নিজেদেরকে উদারনৈতিক বলে দাবি করে, তারাও এইসব দ্বন্দ্বের ভিতরে যুক্ত। এই দ্বন্দ্বের তারা নিরসন করতে পারবে না। ফলে মানুষের যে সংকট, সেই সংকটটা থেকে যাচ্ছে। কমিউনিস্ট বামপন্থীদের উচিত যে রাষ্ট্র সমাজ পরিবর্তনের লক্ষ্যে একটা সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে জনগণের এই যে ক্ষোভ, এই ক্ষোভ আবারও অভ্যুত্থানের রূপ লাভ করবে। কমিউনিস্টরা যদি এখনই, বামপন্থীরা যদি ঐক্যবদ্ধ না হতে পারে, আবারও হবে চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, বলার কিছু ছিল না। এক- এই আহ, এই জায়গা ঠিক, থেকে আমরা আমাদের হয়তো ভবিষ্যতে সেটাই আশা করব, কিন্তু পাশাপাশি এটাও বলে রাখার প্রয়োজন যে আপনি জানেন যে আমরা যে বিগত পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলো দেখলাম, একটা সময় ছিল যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর একটা বড় প্রভাব ছিল। স্বাভাবিকভাবে সেখানে যারা শিক্ষিত ছেলেপেলে পড়াশোনা করে, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য সব জায়গায়, সেখানকার মানুষরা অনেকটাই যুক্তিযুক্ত মানবিক মানুষ, যাদের সঙ্গে কথা বলে জীবন সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে, রাজনীতি সম্পর্কে বোঝানো সম্ভব হয়। সেই মানুষগুলোও কিন্তু আমরা দেখলাম যে সেখানে উম একটা দক্ষিণপন্থীর একটা আবির্ভাব। সেখানে বামপন্থী ধারার যেসব সংগঠনগুলো তারা কোনো জায়গায় জয়েন্টলি কাজ করার চেষ্টা করেছে। কিন্তু তরুণ প্রজন্মকে একেবারেই তারা প্রভাবিত করতে পারেনি। আমার এক্ষেত্রে প্রশ্ন কি যে এখনকার সময়ে বামপন্থী সংগঠনগুলো, বামপন্থী পার্টি থেকে শুরু করে তাদের যে শ্রমিক সংগঠন, ছাত্র সংগঠন, তারা কি কোনো কারণে এখনকার সময়ে তরুণদের মনোজগৎকে পড়তে পারছে না? নাকি তারা ঠিক রাজনীতির সেই যে মানে পুরনো যেই এম চলমান ধারা ছিল, সেটার মধ্যে আবদ্ধ হয়ে আছে? মানে আমি অনেকটা বলতে চাচ্ছি যে
বামপন্থী রাজনীতি কি তার নতুন ডাইমেনশন নিয়ে প্রতিনিয়ত সমাজকে, রাষ্ট্রকে মূল্যায়ন করা, তার সংস্কৃতিকে মূল্যায়ন করে নতুন, নতুন যে কর্মসূচি তার মধ্যে আপডেট করা উচিত, প্রতিনিয়ত সেই জায়গায় কি তারা কাজ করে? নাকি সেই আগেকার সেই চিন্তার জায়গার মধ্যেই তারা সীমাবদ্ধ গণ্ডির মধ্যে ঘুরপাক খায়? এখানে দুটো বিষয় একটু বলা দরকার। প্রথমত হলো যে ছাত্র রাজনীতি যারা ধ্বংস করছিল, বিএনপি এবং আওয়ামী লীগ সমস্ত ভার্সিটিগুলোতে সন্ত্রাস কায়েম করে অন্যদেরকে, বামপন্থীদেরকে একেবারে ছাড়া করার চেষ্টা করেছিল। সেই সেই আবহের তলে তলেই কিন্তু ইসলামপন্থীরা তারা তাদের জায়গা করে নেওয়ার কৌশল অবলম্বন করে। সেই কৌশলটা খুব সুচতুর কৌশল ছিল, কিন্তু এই অভ্যুত্থানের পরবর্তীকালে আমরা দেখছি যে যে নির্বাচন হলো, দীর্ঘকাল ভার্সিটিতে নির্বাচন হয় না, গণতান্ত্রিক প্রক্রিয়া সেখান থেকে ছিল না, এবং এক পক্ষ ছাড়া আর কোনো পক্ষই ছিল না। ফলে আমাদের বামপন্থীরাও এই নির্বাচনী প্রসেস না থাকার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং বামপন্থীদের ঐক্যের যে সংকট, সে সংকটও কাজ করেছে। তবে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনারা খেয়াল করে দেখবেন যে গণতান্ত্রিক ছাত্র জোট তারা তো এই নির্যাতনের ভেতরে থেকেই চেষ্টা করেছে দাঁড়ানোর। বাংলাদেশের বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন, এরকম কয়েকটা সংগঠন মিলে, তা সেই সংগঠনগুলোর যে সাংগঠনিক শক্তি ঢাকা ভার্সিটিতে ছিল আর ভোট যা পেয়েছে, সেটা দেখলে বোঝা যাবে যে তাদের সংগঠন যদি 100 জন থাকে, তারা 3000 4000 পর্যন্ত ভোট পেয়েছে। ফলে একটা আবেদন আছে, কিন্তু বেদনা আছে। প্রতিকূল পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে এখন সংসদ নির্বাচনটা যদি, ছাত্র সংসদ নির্বাচন চালু থাকলে হুম। এটা বিকৃত হওয়ার সুযোগ পাবে। আর দ্বিতীয় বিষয় হলো যে আমরা কি গতানুগতিক? এই প্রশ্নে আমার কথা হলো যে কমিউনিস্ট বামপন্থীদের মতাদর্শিক রাজনৈতিক সংগ্রাম এবং সংগঠন, এটাই পুনর্গঠন করা উচিত। আজকে বিশ্ব পরিস্থিতি পরিবর্তন হয়েছে, উৎপাদন ব্যবস্থার পরিবর্তন হয়েছে, এবং বিজ্ঞান। সামনে আরো হবে উৎপাদন ব্যবস্থার পরিবর্তন, সামনে আরো হবে। আপনি জানেন যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। জি জি এখন জি। এআই দিয়ে উৎপাদন যন্ত্রের অনেক ধরনের এখন সেই শ্রমিকের জায়গাটা অন্য কনসেপ্টের দিকে আসলে উন্নত ফলে রাষ্ট্রগুলো চলে যাচ্ছে। ব্যবস্থাটা, সমস্ত বিষয়টাকেই আমাদের পুনর্গঠন করার প্রশ্ন। সেইটা যদি আমরা ধরতে না পারি, তাহলে যে তিমিরে আমরা সেই তিমিরে থাকবো। এবং আমরা পাশাপাশি আমার যেটা আরেকটা জিনিস মনে হয় যে জাহিদ ভাই, আপনি কখনো এটা এভাবে ভেবেছেন কিনা যে একদিকে যেমন পুঁজিবাদী শাসন ব্যবস্থার যে একটা সংকট, রাষ্ট্র ব্যবস্থার এবং মানুষের যে জীবনযাপনের যে একটা যান্ত্রিকতা, মানে প্রতিনিয়ত তার মধ্যে একটা সীমাহীন আকাঙ্ক্ষা এবং তার প্রেক্ষিতে না পাওয়া, এই দুটোকে কেন্দ্র করে তার মধ্যে যে একটা হতাশা তৈরি হয়, সেই হতাশাটা কি অনেক সময় তাকে এক ধরনের ভাববাদী, এক ধরনের অ্যা আ প্রতিক্রিয়াশীল, এক ধরনের ধর্মীয় আবহের মধ্যে তাকে ঘিরে ফেলে কিনা? যেই সে কথা। জায়গায় হয়তো একটা অল্টারনেটিভ জায়গা হয়তো থাকতে পারতো আমাদের সমাজে, যেটা হয়তো ছাত্র যুবকদের পক্ষে সম্ভব ছিল। এক ধরনের চর্চার মাধ্যমে, সেটা সাংস্কৃতিক চর্চা হোক, ভাষা, সংস্কৃতি, সংগীত, চলচ্চিত্র, খেলাধুলা থেকে শুরু করে এই চর্চাটা এখন একেবারে অনুপস্থিত। এর বাইরে আমাদের এখন যেটা হয়েছে যে আমরা একেবারেই মোবাইল নির্ভর, সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে গেছি। তো সেই জায়গাটা কি আপনি মনে করেন যে এই জায়গায় আমার মনে হয় যে যুব সমাজ যারা আছে, ছাত্র সমাজ যারা আছে তাদেরকে আরো এগিয়ে আসা উচিত। অ্যা সেই জায়গায় অবশ্যই। আরো কাজ করার সুযোগ আছে। অবশ্যই সুযোগ আছে, এটা রিঅর্গানাইজ করা দরকার। কারণ আমাদের সাংস্কৃতিক অঙ্গনটা তো বিরাট শক্তিশালী একটা অঙ্গন ছিল। এই অঙ্গনটা বিগত সরকারের আমলে তাদেরকে ঘুষ, নানা ধরনের সুযোগ সুবিধা ইত্যাদির ভেতরে এক ধরনের, মানে দলীয় যে সুবিধে দেওয়ার যে কায়দার ভেতরে আটকে ফেলেছিল, এবং তার পক্ষেই তারা শেষ পর্যন্ত দাঁড়িয়ে গিয়েছিল, যে শেখ হাসিনার পক্ষেই তারা দাঁড়িয়ে গিয়েছিল। তার বিপরীত যে শক্তিটা, সেটা দুর্বল ছিল।
কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তারা। এই যে এখন গণতান্ত্রিক সংস্কৃতি ঐক্য যেটা, এটা ওই আন্দোলনের ভেতর দিয়েই গড়ে উঠেছে, ফলে দাঁড়িয়ে আছে। এবং আমাদের এখানে বিজ্ঞান মনস্কতার প্রশ্ন, সেই মুভমেন্টের প্রশ্ন, আগে শিশু কিশোরদের সংগঠন ছিল সেই প্রশ্ন, এই সমস্ত প্রশ্নগুলোকে আমাদের ইতিবাচক শক্তিগুলোকে রিঅর্গানাইজ করার যে প্রশ্ন, সেই প্রশ্নটা খুবই জরুরি। কারণ মৌলবাদীরা এইখানে পৌঁছেছে, তাদের অর্থনৈতিক শক্তিও আছে, যে তারা ইসলামী কিন্ডার গার্ডেন। এখন একটা সরকারি চাকুরে শিক্ষিত লোক, সেও দেখা যাচ্ছে মাদ্রাসায় পাঠাচ্ছে ছেলেরে। একজনের সাথে আমি আলাপ করে বোঝার চেষ্টা করলাম। সে বলল যে, ভাই আমি আমার ছেলের মাদ্রাসায় দিচ্ছি। কেন দিয়েছো? যে ভাই ওখানে রেজাল্ট ভালো করে, আর চান্সও তো পাচ্ছে ভালো জায়গায়। হ্যাঁ, ফলে এই যে একটা আবহ তৈরি হয়েছে, এবং সমাজে যে হতাশা, নৈরাজ্য, নিবিড় ভাবে ইসলামপন্থীদের ভূমিকা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, সব মিলাই একটা পরিস্থিতি। এটা পাল্টানোর জন্য যেমন শ্রেণী গণ আন্দোলনের শক্তি গড়ে তোলা দরকার, তেমন সাংস্কৃতিক এবং শিক্ষা আন্দোলন, এই তিনটে কোশ্চেনই সমন্বিত করা দরকার বলে আমার মনে হয়। ধন্যবাদ জাহিদ ভাই। দীর্ঘক্ষণ আপনার সঙ্গে বামপন্থী রাজনীতির বর্তমান অবস্থান নিয়ে আসলে আলোচনা হলো। আপনি কষ্ট করে সময় দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জাস্ট শেষ করতে চাই, আপনার আগামীর বাংলাদেশ আপনি কিরকম দেখেন? আপনার চোখে বাংলাদেশ, সামনের যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশের কি আশা আপনি ব্যক্ত করবেন? সেটা দিয়ে আমি শেষ করতে চাই। আমরা এখন একটা সাম্রাজ্যবাদের একাধিপত্য, ভূ রাজনৈতিক স্বার্থের যে সংঘাত, সেই সংঘাতের অংশ হয়ে গেছি। এবং আমাদের দেশের সমুদ্র, জাতীয় সম্পদ, খনিজ সম্পদ ইত্যাদি কুক্ষিগত করার জন্য সাম্রাজ্যবাদ আরো বেশি মরিয়া। ফলে আমাদের এখানকার যে জনজীবনের সংকটের সাথে সাম্রাজ্যবাদ বিরোধিতার যে কোশ্চেন, এখানে অর্থনৈতিক বিকাশের প্রশ্নে, টিকে থাকার প্রশ্নে সাম্রাজ্যবাদের সাথে বিরোধীর যে কোশ্চেন, সেই কোশ্চেন মুখ্য হয়ে আসছে। এবং যে চর্চিত অর্থনীতি, এই অর্থনীতি দ্বারা আমাদের বেকারত্ব, কৃষক, শিল্প, আমাদের যে স্বাস্থ্য, শিক্ষা, কোনোটাই ফেস করতে পারবে না। ফলে আমরা দেখি যে নতুন পরিবর্তিত একটি বাংলাদেশ, যা রাষ্ট্র সমাজের আমূল পরিবর্তন ঘটানোর যে শক্তি, সেই শক্তি বিকাশের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাই আগামী দিন আমরা যে শোষণ লুণ্ঠন মুক্ত বাংলাদেশের কথা ভাবি, সেই সংগ্রামের সুযোগ বানিয়ে দিচ্ছে। সাহসের সাথে আমাদের ঘুরে দাঁড়ানো দরকার। ধন্যবাদ। ধন্যবাদ জাহিদ ভাই। আমরাও আশা করি আগামীর বাংলাদেশে আপনাদের এই শ্রমজীবী মানুষ, কৃষক, শ্রমিক যারা আছেন, মেহনতি মানুষ, প্রগতিশীল মানুষ, ধর্মনিরপেক্ষ একটা সুন্দর স্বাধীন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি। যেখানে বৈষম্য থাকবে না এবং সব মানুষ ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, এমন বাংলাদেশে একটা স্বপ্ন দেখি। আপনি কষ্ট করে সময় দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে আবার কথা হবে। সুস্বাস্থ্য কামনা ধন্যবাদ। করছি আপনার। ধন্যবাদ।